শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন মধু। কক্সবাজারে ভারী বর্ষণে আলাদা পাহাড় ধসের ঘটনায় 6 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে আছেন এক মা ও 2 শিশু সন্তান। জেলার অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, ডুবে রয়েছে প্রধান সড়কগুলো। এতে ভোগান্তিতে পড়েন পর্যটকরা। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমের রেকর্ড 501 মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। বৃষ্টিতে শহরের অনেক সড়ক ডুবে গেছে, বন্ধ যান চলাচল। ছুটির দিনে ভ্রমণে যাওয়া অনেক পর্যটক হোটেল মোটেল থেকেই বের হতে পারছেন না। মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ গোটা এলাকা। পাহাড় ধসে মৃত্যুর কোলে ঢলে পড়েন আখিমণি এবং তার 2 মেয়ে লতিফা ও নাইমা। কক্সবাজার সদরের দক্ষিণ ডিক্কুল এলাকার বাসিন্দা মিজানুর পাহাড়ের ঢালে ছোট্ট একটি ঘরে 2 মেয়ে আর স্ত্রী আখিকে নিয়ে বসবাস করতেন তিনি। পাহাড় ধসে পরিবারের সকলকে হারিয়ে দিশেহারা মিজানুর। প্রতিবেশীরা জানায়, রাতে ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসের মধ্যে বিকট শব্দ শুনতে পান তারা। ঘটনাস্থলে গিয়ে দেখেন মিজানুর রহমানের বাড়ির উপর পাহাড়ের একাংশ ধসে পড়েছে। ভাগ্যক্রমে মিজানুর প্রাণে বেঁচে গেলেও মাটি চাপে ঘটনাস্থলেই মারা যায় তার স্ত্রী সন্তানরা। মিজানের ওয়াইফ এবং ওর 2টা বাচ্চা নিয়ে ওরা মাটির নিচে চাপা পড়েছিল। মিজান একটু ডান পাশে করেছিল, সেজন্য ওর অর্ধেক শরীর মাটির নিচে ছিল, তাই ওনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। গাছ যাইবে ওই বউয়া মেডি নকরিব আবাসনের পরে যায় গুড়ি রুটি সাইড দিয়ে সেটি টেরাটা পার করে দিবে। আজ যাও বুঝছে এখন চাইলাম যে আর ভাই মিজান এবার আর মত হয় ইটারা আর ঠানিয়ে উদ্ধার করছি, বাকি 3 দিন পাহাড়ের ভিতর থাকি। সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এদিকে উখিয়ার হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও পাহাড় ধসে মৃত্যু হয়েছে 3 জনের। আমরা উপজেলা প্রশাসন সদরের পক্ষ থেকে আর্থিক অনুদান দিব, সরকারি অনুদান যেটা তাদেরকে করব। আর আমরা সার্বিকভাবে যত সহযোগিতা করা দরকার তাদেরকে সব সহযোগিতা করব। রাতভর ভারী বৃষ্টিতে জেলার কয়েক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে ডুবে যায় রাস্তাঘাট, হোটেল মোটেলে ঢুকেছে বৃষ্টির পানি। এতে দুর্ভোগে পড়েন পর্যটকরা। চলাচলের পাশাপাশি হোটেল থেকে বের হতেও ভোগান্তি পোহাতে হয় অনেককে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় পুলিশ ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর দেশি অস্ত্র নিয়ে হামলাকারী লিটন আকন্দকে 2 সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব 3। 5 আগস্ট 2024 দুপুর থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয় উল্লাসে সারা দেশ। কিন্তু সেই সময়ই ঢাকার অদূরে আশুলিয়ায় ঘটে যায় নৃশংস ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে দেখা যায় ভ্যানে মরদেহের কয়েক স্তূপের উপর গুলিবিদ্ধ আরও একজনের মরদেহ ধানের বস্তার মতো ছুঁড়ে ফেলা হচ্ছে। ভিডিওটি নিয়ে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সাইটের পাশাপাশি অনুসন্ধান চালায় যমুনা টেলিভিশন। বেরিয়ে আসে ঘটনায় জড়িতদের পরিচয়। দেখা যায় মরদেহ ব্যানার দিয়ে ঢেকে দেওয়ার সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তৎকালীন ডিবি পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। ঘটনার পরই গা ঢাকা দেন অভিযুক্ত পুলিশের এই কর্মকর্তা। গোয়েন্দা নজরদারির পর ভোরে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করা হয় তাকে। আপনার ওই এলাকায় আত্মগোপনে ছিলেন, তো আমরা তাকে বিভিন্ন ছায়াতন্ত্র এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার নিজ বাসার এলাকা থেকে একটি বাসার এলাকা থেকে তাকে আমরা ধরতে সমর্থ হই। র্যাব জানায় 5 আগস্টের নৃশংস ঘটনায় আরাফাতে সম্পৃক্ততা পাওয়া গেছে। সাবেক ইন্সপেক্টর আরাফাত, যিনি ওই ক্রাইম সিনে ওই সময় উপস্থিত ছিলেন এবং তার সংযুক্ততা পাওয়া গিয়েছে এবং তাকে আমরা ধরতে সক্ষম হই। গতকাল রাতে র্যাবের একটি যৌথ দল আফতাবনগর এলাকা থেকে, ঢাকার আফতাবনগর এলাকা থেকে আজকে ভোরের দিকে তাকে আমরা ধরতে সক্ষম হই। এদিকে একই ঘটনায় বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই ঘটনায় শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে 2টি অভিযোগও দায়ের করা হয়। সেখানেও রয়েছে ইন্সপেক্টর আরাফাত হোসেনের নাম।
এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছাত্রদের উপর রামদা নিয়ে আক্রমণের ঘটনায় জড়িত লিটন আকন্দ ও তার 2 সহযোগীকে যাত্রাবাড়ির গোপন আস্তানা থেকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে আক্রমণে ব্যবহৃত 4টি রামদা, গান পাউডার ও বিপুল পরিমাণ মাদক। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এখনো অনেক ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র রুখে দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণ-অভ্যুত্থানের বিজয় সুসংহত করতে হবে। আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শ্রমিক অসন্তোষ সহ বিভিন্নভাবে আওয়ামী লীগের সদস্যদের নিয়ে ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন শেখ হাসিনা। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর স্বদেশ প্রত্যাবর্তনে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা দেয় বিভিন্ন সাংবাদিক সংগঠন। সাংবাদিকদের ভালোবাসা আর স্মৃতিচারণে উঠে আসে বিগত দিনগুলোতে আন্তর্জাতিক পরিসরে তার ভূমিকা। তাতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত সরকারের অত্যাচার নির্যাতনে গত 15 বছরে অনেকেই দেশ ছাড়া হয়েছেন। প্রবাসেই তারা গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করেছেন। মুশফিক ইজ এ হিরো আমাদের কাছে, এই দেশের মানুষের কাছে। মুশফিক এবং মুশফিকের সঙ্গে আরো অনেকে এই দেশে থাকতে পারেনি এই ফ্যাসিবাদী হাসিনার অত্যাচারের নির্যাতনের কারণে। তারা লড়াই করেছে বাইরে গিয়ে, আমরা লড়াই করেছি ভেতরে, এবং বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র জনতার যে একটা অভূতপূর্ব গণ-অভ্যুত্থান, সেই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে। বিএনপি মহাসচিব বলেন, সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে, সেটি রুখতে হবে। সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এখানে আমি অনুরোধ করব সকলকে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশি মানুষকে, বাংলাদেশকে সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি। এর আগে সকালে প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সব ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা, এবং আজকে আপনারা জানেন ব্যাংকে টাকা পয়সা নাই, আজকে ঋণের দায়ে আমরা জর্জরিত। এখনো দেখেন আমাদের স্বৈরাচার রয়ে গেছে, এবং সেই স্বৈরাচার ভারতে থেকে বিভিন্নভাবে পরিচালনা করছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বাংলাদেশের বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনার, মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী, এরাই ক্ষমতা লিপ্সু, এরাই শেখ হাসিনার ডাইন হাত। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নতুন পাওয়া স্বাধীনতায় যদি কোনো শকুন থাবা দেয়, তাহলে আবারও দেশের ছাত্র জনতা এক হয়ে তা মোকাবেলা করবে, এই মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার বিকেলে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের বটতলায় ছাত্র জনতার সাথে মত বিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। সার্জিস বলেন, এতদিন অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়কে। ভবিষ্যতেও এমন বৈষম্য হলে তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন সার্জিস। আরও বলেন, সারা দেশের আনাচে কানাচে যে সমস্যা রয়েছে তা জানতেই জেলায় জেলায় মত বিনিময় করছে কেন্দ্রীয় সমন্বয়করা। কালো শকুন যদি সেই স্বাধীনতাকে যে কোনো রূপে আঁকড়ে ধরার, থাবা দেওয়ার চেষ্টা করে, তাহলে এই পঞ্চগড় থেকে শুরু করে পুরো বাংলাদেশের ছাত্র জনতা একসাথে সেই শকুনকে চিরে উপড়ে ফেলতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুক্রবার বিকেলে কবর জিয়ারতে বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামে নিহতের কবর জিয়ারত করেন তিনি।
পরে গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব ইতিহাস মুছে এমন একটি বিচার জাতিকে উপহার দেয়া হবে যেখানে কোনো প্রশ্ন থাকবে না। আলিফ আহমেদ সিয়ামের হত্যাকারীদের বিচারে কাউকে ছাড় দেয়া হবে না। বাদী এবং বিবাদী উভয়কে শতভাগ আইনি অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানে নিহত রিটস এর সদস্য ইকরাম হোসেন কাউসারের হত্যাকারীদের বিচার দাবি করেছেন তার সহকর্মীরা। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই দাবিতে মানববন্ধন ও কর্মসূচি পালিত হয়েছে। এ সময়ে বিভিন্ন পার্কে বই পড়া কর্মসূচি চালানোর সংগঠন রিটস এর সদস্যরা অভিযোগ করেন, ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়ায় নির্মমভাবে হত্যা করা হয় কাউসারকে। দাবি জানান, যারা এই আন্দোলনের শহীদ হয়েছেন তাদের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনের দাবিও জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। তো আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই। পাশাপাশি আজ যত মানুষ এই আন্দোলনে নিহত হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা চাই যথাযথভাবে মামলা হোক এবং যারা এটার জন্য দায়ী ছিলেন সবাই শাস্তি পাক। বাংলাদেশে দেখেছি যে বিচারহীনতার যেই সংস্কৃতি ছিল, বিচার না পাওয়ার যে অভ্যাস আমরা তৈরি করে ফেলেছি, সেই জায়গা থেকে বের হয়ে দ্রুত বিচার করার দাবি আমরা জানাচ্ছি। অনেক মানুষকে হত্যা করা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পরিবারের পুনর্বাসন চাই আমরা। 23টি আয়নাঘরের তথ্য প্রকাশ সহ এখনো যারা ফিরে আসেনি তাদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন গুমের শিকার পরিবারের সদস্যরা। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে মায়ের ডাক আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। উপস্থিত বক্তারা বলেন, গুম খুন নিয়ে জাতীয়ভাবে আলোচনা হলেও আন্তর্জাতিকভাবে কোনো সংলাপ হয় না। এসব ঘটনার বিচারে অবকাঠামো তৈরির দাবিও জানানো হয়। গুমের শিকার ব্যক্তিদের আয়নাঘরের মতো বন্দিশালা থেকে নিঃশর্ত মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কথা উল্লেখ করেন বক্তারা। পাশাপাশি জাতিসংঘ ও সুশীল সমাজের তত্ত্বাবধানে গুমের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের জন্য দ্রুত একটি কমিশন গঠনের দাবিও জানান তারা। গুম হওয়া ব্যক্তিদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনী হয় এই আলোচনায়। ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনের সড়কটিতে নাম রাখা হয়েছে শহীদ ফেলানী সড়ক। শুক্রবার বিকেলে ভারতীয় দূতাবাসের সামনে সড়কের নামকরণের দাবিতে জড়ো হয়ে পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন নামের একটি সংগঠন। নাম পরিবর্তনের অনুমতি না থাকায় পুলিশ প্রথমে তাদের বাধা দেয়। পুলিশের সাথে বাকবিতণ্ডার পর দূতাবাসমুখী সড়কের প্রবেশ পথে স্থাপন করা হয় ফেলানীর নাম ফলক। এ সময় ভারত বিরোধী স্লোগান দেয় সংগঠনের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশের পাশাপাশি উপস্থিত ছিল সেনা সদস্যরা। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ির সীমান্তে বিএসএফের হাতে নির্মমভাবে নিহত হয় কিশোরী ফেলানী। হত্যাকাণ্ডের এক যুগ পেরিয়ে গেলেও সন্তান হত্যার বিচার পায়নি ফেলানীর পরিবার। ধর্মীয় উপাসনালয় সহ ঘরবাড়িতে হামলার অভিযোগ এনে তা বন্ধ, নিরাপত্তা দেওয়া সহ 8 দফা দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছিল হিন্দু জাগরণ মঞ্চ নামের একটি সংগঠন। বিকেল 4:20 থেকে 3.25 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা। অবরোধের ফলে আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, তৈরি হয় তীব্র যানজট। আন্দোলনকারীদের পাশে নিরাপদ দূরত্বে দাঁড়িয়েছিলেন পুলিশ সদস্যরা। আন্দোলনকারীরা অভিযোগ করেন, সংখ্যালঘু নির্যাতনের নিউজ গোপন করছে মিডিয়া। বলেন, দুর্গাপূজার আগে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে সার্বিক দায়িত্ব নিতে হবে। আগামী শুক্রবার বিকেলে শহীদ মিনারের সমাবেশের ঘোষণা দিয়ে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। আমাদের হিন্দু সমাজের উপর যে অত্যাচার হচ্ছে এটা সঠিক বিচার করতে হবে। আর আমাদের যে ঘর বাড়ি ভাঙতে হচ্ছে, আমাদের হামলা হচ্ছে, এটা আমরা চাই না। আমাদের 8 দফা দাবির এই জন্য আমরা সড়ক অবরোধ করছি। আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি এভাবে চালিয়ে যাব। আমরা কোনো বৈষম্য, আমরা কোনো রাজনৈতিক কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো কিছু চাই না, এক কথায় শান্তি চাই। 78-এ দেশ স্বাধীন হয়েছিল, 24-এ যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সেই বৈষম্যের বিরুদ্ধ যেন সমাজের সর্বক্ষেত্রে প্রতিফলিত হয়। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান কোনো ধরনের ধর্মীয় বৈষম্য যেন এই বাংলাদেশে না থাকে।
শেখ হাসিনা গোটা দেশের মানুষকে ঋণে জর্জরিত করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দিনাজপুরে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহতদের সাথে দেখা করেন তিনি। এ সময় আহত পরিবারের দলের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দেশে কোনো জবাবদিহিতা ছিল না। তার বিরুদ্ধে কথা বললে গুম, খুন ও আয়নাঘরে আটকে রেখে বছরের পর বছর নির্যাতন চালানো হতো। এখন ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন রিজভী। মানিকগঞ্জের সাটুরিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সহ 3 জনকে আগুন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। দগ্ধরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। সকালে সাটুরিয়া উপজেলার গওলা গ্রামে তাদের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয় ওই যুবক। পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্বশুরবাড়ির লোকজনের সাথে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী শারমিন আক্তারের সাথে গায়ে আগুন দেয় হাসান আলী। তাকে বাঁচাতে এলে চাচি শিরিন বেগম ও চাচাতো ভাই রুবেলের শরীরে আগুন দেওয়া হয়। দগ্ধ হন 3 জনই। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত হাসান পলাতক রয়েছেন। 5 শতাধিক মানুষকে নিয়ে চক্ষু শিবির ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চাঁদপুরের মতলব উত্তরে। শুক্রবার দিনব্যাপী উপজেলার শিকারিকান্দি আকবরিয়া উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। চক্ষু শিবিরে অংশ নেন আশেপাশের 25টি গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শিকারিকান্দি তরুণ সংঘের আয়োজনে লায়ন্স ক্লাব অব ঢাকা, মিড সিটি ক্রেডেন্স, মিড সিটি ক্যাম্পাস, মিড ভ্যালি, মিড টাউন, ব্ল্যাক শেড, ঢাকা আইকনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। চক্ষু শিবির উদ্বোধন করেন বাংলাদেশের ডিস্ট্রিক্ট 315B2 এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শফিউল আলম MJF। অনুষ্ঠান পরিচালনা করেন ক্যাবিনেট সেক্রেটারি শেখ ওবায়দুল্লাহ এবং সভাপতিত্ব করেন লায়ক শেখ সুমন। দর্শক, এই ছিল আজকের সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।